ঘুরের শব্দে সংবিত ফিরে পেল ডরথি। এতক্ষণ কি করে ঘোরের মধ্যে ছিল যেন ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। ঘোড়া দাবড়ে ওর পাশে এসে পৌঁছলো স্যাম ল্যামসন। উজ্জ্বল দেখাচ্ছে মুখ। দেখো, প্রাণ ভরে দেখে নাও, প্রায় চিৎকার করল সে। অতুলনীয়, অতুলনীয়, তাই না? সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, ছিনিয়ে নেয়ার মতো জিনিসই বটে। ঝট করে ফিরে তাকালো ডরথি। ল্যামসনের চোখে সপ্রশংস চাহনি ছাড়াও আরও কি যেন আছে। নিশ্চিত হতে পারল না, হয়তো সন্তুষ্টি কিংবা লোভ। দৃষ্টি ফিরিয়ে উপত্যকার দিকে তাকালো। অনুভব করলো অজানা এক অস্বস্তি ঘিরে ধরেছে ওকে। কি কি বললে? নিচু স্বরে জানতে চাইল ডরথি। ছিনিয়ে নেয়ার মতো জিনিস? এই উপত্যকার কথা বলছো? ওর দিকে তাকালো সে, হেসে উঠল এরপর। আরে না, ড্যান স্পেন্সারের কথা ভাবছিলাম। এই উপত্যকার মালিক যে লোকটা, ইন্ডিয়ানদের কাছ থেকে এটা কেড়ে নিয়েছে সে জোর করে। মানুষটা সে নিষ্ঠুর এবং দারুণ হিংসুটে, কোনো কিছুতেই থামতে জানে না। তোমার কি মনে হয় আমাদের সঙ্গে ঝামেলা করবে সে? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল ডরথি। সে রাগ করল লামসন। করতেও পারে। যদি করে, সামাল দেওয়ার ক্ষমতা আছে আমাদের। এ ব্যাপারটা ঠিকই সামলাতে পারবো আমরা। চলো ফেরা যাক। ফেরার পথে প্রায় নীরব থাকলো ডরথি। বারবার এড ক্রেমারের একটা প্রশ্ন বের করছে মনে। স্যাম ল্যামসনের মতলবটা কি? কি চায় সে? স্যাম ল্যামসনের চাটুকারি গল্পে মশগুল হয়ে ছিল ও। উজ্জ্বল ভবিষ্যতের মোহে ঘোরের মধ্যে থাকায় ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিল। প্রায় উপেক্ষা করেছে, কিন্তু এবার মনে পড়তে কিছুটা হলেও সন্দিহান হয়ে উঠল ডরথি। সত্যিই তো, কি স্বার্থে ওদের এখানে নিয়ে এসেছে ল্যামসন? অন্তত এখন আর প্রশ্নটা উপেক্ষা করা যাচ্ছে না। পরের 3 দিন শহরের কাজে ব্যস্ত থাকলো সবাই। নাম দেয়া হয়েছে পপলার। সবার আগে ড্যান হোয়াইটের দোকান তৈরি হলো। মালপত্র আর নিত্য প্রয়োজনীয় জিনিসে ঠাসা দোকানের সেলফগুলো। দেনা নিয়ে চিন্তা করো না, উদার হাসি উপহার দিয়ে সবাইকে আশ্বস্ত করছে সে। একসঙ্গে এখানে এসেছি আমরা, যার যা দরকার নিয়ে নাও, খাতায় লিখে রাখবো আমি। ফার বা ফসল উঠলে শোধ করে দিও। ব্যাপারটা সহজ, অস্বাভাবিকভাবে কিন্তু খুব সহজে মিটে গেল। কোনো সমস্যাই থাকলো না আর। ক্রিকের মোড়ে গাছের ছায়ায় বাড়ি তৈরি করলো টেড হেডলিন। ডরথির জন্য নতুন পোশাক এবং নিজের জন্যে জিন্স কিনলো। ময়দা, বেকন আর যন্ত্রপাতি সবই এলো ঘরে। প্রথম 3টে দিন টানা পরিশ্রম করতে হলো। সানন্দে করলো সবাই। কষ্টকর কিন্তু আনন্দপূর্ণ ও ক্লান্তিহীন শ্রম। সবার মুখেই হাসি। বাড়ি তৈরি করার ব্যাপারটা বোধ হয় বরাবরই নিখাদ আনন্দের। সেটা বসতবাড়ি হোক আর দোকানে হোক। 3 দিনের মধ্যে ড্যান হোয়াইটের স্টোর, মুরের কামারশালা, পিট লাস্কারের অফিস, কলিন্সের সেলুন আর থিয়েটার দাঁড়িয়ে গেল। তারপর একদিন হোয়াইটের স্টোর থেকে বেরিয়ে আসার পর রাস্তায় 3জন আগন্তুককে দেখতে পেল ডরথি হেডলিন। ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিয়ে আসছে ওরা। নিদারুণ বিস্ময় নিয়ে চারপাশে তাকাচ্ছে। হিউ টেলার বেরিয়ে এসে দাঁড়ালো ডরথির পেছনে। ওকে দেখে থামলো 3 আগন্তুক। দীর্ঘ সুঠামদেহী কঠিন চেহারার লোকটাই কথা বলল। লালচে গোঁফ প্রায় চিবুক ছুঁয়েছে তার। এই যে, তোমাকে বলছি। খানিকটা উৎসুক স্বরে ডাকল সে। হচ্ছে কি এখানে বলো তো? শহর গড়ে তুলছি, নিষ্প্রিয় স্বরে উত্তর দিল টেলর। আপত্তি আছে তোমাদের? বাঁকা হাসি দেখা গেল লোকটার মুখে। আমার আপত্তি নেই স্যার, কিন্তু বসের আপত্তি থাকতে পারে। আমার তো ধারণা শুনলেই ক্ষেপে যাবে সে।
বসটাকে তাচ্ছিল্যের স্বরে জানতে চাইল টেলর। কিংবা তার খুশি অখুশিতেই বা কি যায় আসে? কারো বাপের জমি না এটা, খোলা জমি। যে কেউ ইচ্ছে করলে বসতি করতে পারে, কিংবা শহরও তৈরি করতে পারে, তাই না? ড্যান স্পেন্সার আমাদের বস। চারপাশে চকিত দৃষ্টি চালিয়ে বলল রেড। সপ্রশংস দৃষ্টিতে ডরথিকে দেখল সে। চোখে খানিকটা কৌতুক ফুটে উঠল। ঠিকই বলেছ, কারো বাপের জমি নয় এটা, মুক্ত এলাকা, যে কেউ বসতি করতে পারে। 30 বছর আগে ঠিক এই কাজটা করেছিল ড্যান স্পেন্সার। বুঝতেই পারছ, এখানে যেটা ধরে রাখা সম্ভব তাই অর্জন করে মানুষ। ড্যান স্পেন্সার এখানে এসেছিল সেই তখন, যখন পূবে সুখে শান্তিতে ছিলে তোমরা। কোনো একটা জায়গায় বসতি করেছে সে, এজন্যে ঘামও ঝরিয়েছে। শিকার করার পাশাপাশি কিছু সোনাও তুলেছিল সে। তারপর পূবে গিয়ে গরু কিনে ফিরে এসেছে আবার। অবস্থাটা চিন্তা করে দেখো, আজ থেকে 10 বছর আগে এই এলাকায় গরুর পাল নিয়ে আসা কতটা ঝক্কির আর ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কিন্তু সফল হয়েছে স্পেন্সার। সেই ছোট্ট পালটাই এখন দেশের সেরা আউটফিটের একটি। আমার মনে হয় না নিজের জমির চারপাশে তোমাদের ঘোরাঘুরি করতে দেখলে খুশি হবে সে। স্বার্থপর মানুষ, অবজ্ঞার সুরে মন্তব্য করল ডরথি। কিন্তু এতটা স্বার্থপর হওয়ার কি আছে? এখানে এত জমি আছে যে অনায়াসে 1000 লোক বসতি করতে পারবে। ওর দিকে ফিরে তাকালো সে। এটা শুধুই তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি, ম্যাম। তুমি যেভাবে ব্যাপারটাকে দেখো, পূবের সামাজিক অবস্থা চিন্তা করলে হয়তো তোমার কথাই সত্যি মনে হতে পারে। কিন্তু পশ্চিমে এই ধারণা একেবারে অচল। যার যার বসতির পরিধি অনুযায়ী এখানে জায়গার পরিমাণ নির্ধারিত হয়। ড্যান স্পেন্সার ওর রাঞ্চে গরু পুষছে, হাজার হাজার লোককে গরু সরবরাহ করছে সে, এবং এজন্যে অনেক জমি দরকার। কি জানো ম্যাম, হাজার হাজার লোক কখনো নিজের মাংসের যোগান নিজে করতে পারে না। তাদের হয়ে অন্য কেউ কাজটা করে, এবং সেজন্যে তার দরকার হবে প্রচুর জমি। নিশ্চিত থাকো, স্পেন্সার এই জমি সৎ উপায়েই অর্জন করেছে, ইন্ডিয়ানদের খুন করে। চিন্তিত ভঙ্গিতে ওর দিকে তাকালো সে। কেউ নিশ্চয় স্পেন্সার সম্পর্কে মিথ্যে বলেছে তোমাকে, ম্যাম। ডাহা মিথ্যে। এ পর্যন্ত অন্যায়ভাবে কোনো ইন্ডিয়ানকে মারেনি ড্যান স্পেন্সার। হচ্ছে কি এখানে? রাস্তায় দেখা গেল স্যাম ল্যামসনকে। তার ঠিক পেছনে সাই ড্রোনান আর মার্টি থাচার। স্টোরের দরজায় এসে দাঁড়িয়েছে জনি গ্যাবেট। কিছুই না, মিস্টার। আরও চিন্তিত দেখালো রেডকে। আচমকা তীক্ষ্ণ হয়ে এলো চাহনি। ল্যামসনকে ছাড়িয়ে গেল তার দৃষ্টি। ড্রানানের উপর স্থির হলো। সঙ্গে সঙ্গে আড়ষ্ট হয়ে গেল লোকটার দেহ। স্পষ্ট দেখতে পেল ডরথি। উপত্যকার মালিকানা সম্পর্কে আলাপ করছিলাম। ড্যান স্পেন্সারের হয়ে রাইড করি আমরা। বেশ তো, এবার কেটে পড়ো। তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল লামসন। জলদি। আগন্তুকের কাছাকাছি দাঁড়িয়ে আছে ডরথি। দ্বিতীয় জনের নিচু স্বরের ফিসানি ঠিকই কানে এলো ওর। রেড সাবধান, ও সাই ড্রানান। স্যারেলে আড়ষ্ট হয়ে গেল রেডের দেহ। স্থির হয়ে গেল লাগাম ধরা হাত। পমেল থেকে হাত সরিয়ে নিল সে ধীরে ধীরে, এতটা সতর্কতার সঙ্গে যাতে কেউ সেটাকে উস্কানি বলে ভুল করতে না পারে। দেহের পাশে নেমে এলো তার হাত। একটা শব্দ খরচ করলো না কেউ। ঘোড়া ঘুরিয়ে দ্রুত কেটে পড়ল। এটা কেবল শুরু। সশব্দে নিঃশ্বাস ফেলল লামসন, যেন আক্ষেপ করছে। আমি নিশ্চিত পরের বার এলে আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ওরা। কিন্তু ওদেরকে দেখে তা মনে হলো না। ঝামেলা করার তালে ছিল। দ্বিধান্বিত স্বরে মন্তব্য করলো হিউ টেলর। অন্তত কথাবার্তায় তো
বোকা বনে যেও না, সতর্ক করল ল্যামসন। ড্যান স্পেন্সার লোকটা সেফ আউটল। আউটল না হলে কি নির্জন জায়গায় এসে রাজ করে? যাকগে, লোকটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। নিজেদের শেষ সম্বল নিয়ে এখানে এসেছি আমরা। বহু পথ পাড়ি দিয়েছি থিতু হওয়ার আশায়। একজন রকচটা মানুষের ইচ্ছে আমাদের চেষ্টা বিফলে যেতে পারে না, কিংবা সেটা বিসর্জন দেওয়াও বোকামি হবে। দেখা যাক না স্পেন্সার কি করে। ধৈর্য ধরবো আমরা, আপাতত নীরব দর্শক হয়ে থাকব। মুক্ত এলাকা এটা। প্রয়োজনের চেয়েও বেশি জমি আছে স্পেন্সারের দখলে। আমাদের চাহিদা তো সামান্য। ড্যান স্পেন্সারের লোভ বা জেদের জন্যে নিশ্চয় নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে পারি না আমরা। জায়গাটা দারুণ পছন্দ হয়েছে টেড হেডলিনের। ইতিমধ্যে ক্যানিয়নের তলায় উর্বর জমিতে চাষ দিয়ে ফেলেছে সে। টেডের মনে হচ্ছে মনের মতো জায়গায় বসতি করেছে। উপত্যকার মাটি সত্যিই উর্বরা। এমন এক জমি যেখানে এখনো লাঙলের আঁচড় পড়েনি। কদিন সকাল বিকাল খেটে প্রায় কয়েক একর জমিতে চাষ দিয়ে ফেলল। প্রয়োজনীয় বীজ সংগ্রহ করেছে ড্যান হোয়াইটের স্টোর থেকে। লোকটার কাছে যেন কোনো কিছুর ঘাটতি নেই। যার যা প্রয়োজন দেখা যাচ্ছে সবই রয়েছে তার কাছে। জমি চাষের পাশাপাশি অন্যদের বাড়ি তৈরির কাজেও সাহায্য করছে টেড হেডলিন। কেবল সাই ড্র্যানান এবং ড্যান হোয়াইটের যেন কোনো কাজ নেই। স্টোরে পড়ে থাকে হোয়াইট, আর ড্র্যানান সারাক্ষণ তার আশেপাশে জোকের মতো লেগে থাকে। স্যাম ল্যামসনও বসে নেই। প্রয়োজনে সেও সাহায্য করছে। কিন্তু ডরোথি খেয়াল করেছে কখনোই নিরস্ত্র থাকে না লোকটা। কোমরে জোড়া হোল স্টার বয়ে বেড়ায়। উপরন্ত রাইফেলটা সর্বক্ষণ হাতের নাগালের মধ্যে রাখে। প্রায় প্রতি রাতে সেলুনে পোকার খেলতে বসে সে। থাসার গ্যারেট বা অন্যরা যোগ দেয় সঙ্গে। সুযোগ পেলেই খোঁজখবর নেয়ার জন্যে আসে সে, হয়তো মিনিট কয়েকের জন্যে, কিন্তু দিনে একবার আসবেই। দরজার কাছাকাছি গাছের চারা বুনছিল ডরোথি। একদিন এলো সে। মিনিট কয়েক নীরবে ওর কাজ দেখল, তারপর কাছে এসে দাঁড়ালো ডরোথি। ছোটোখাটো কিন্তু শক্ত এসব কাজ না করলেও চলে তোমার, বলল সে। এত সুন্দর তুমি, সুন্দর হাতে এসব কাজ মানায় না। তোমার দায়িত্ব আমাকে দিচ্ছ না কেন? চোখ তুলে সরাসরি ল্যামসনের দিকে তাকালো ডরোথি। সিরিয়াস হয়ে উঠেছে। এটা কি কোনো প্রস্তাব? খানিকটা অপথিব দেখালো ল্যামসনের চোখজোড়া। তারপর ক্ষীণ হাসল সে। আর কি হতে পারে? আমার তো মনে হয় সত্যি সত্যি এরকম কিছু ভাবার সময় হয়ে গেছে। ওহো, আপাতত ওসব নিয়ে ভাবছি না, চিন্তিত স্বরে বলল ডরোথি। তাড়াহুড়োর কিছু নেই। তুমি বরং অপেক্ষা করো। সামনে অনেক কাজ আমাদের। সবার বাড়ি তৈরি হোক, সব কিছু ঠিকঠাক হলে না হয়। বেশ তো, অনিচ্ছুক স্বরে বলল ল্যামসন। কিন্তু তুমিও জানো বাড়ি তৈরি হতে বেশি সময় লাগবে না। সে রাতে খাওয়ার সময় হঠাৎ করেই প্রশ্নটা এলো ডরোথির মনে। সবাই বাড়ি তৈরি করেছে, কিন্তু ল্যামসন তৈরি করেনি কেন? শেষ করা দূরে থাক, এমনকি বাড়ি তৈরির কাজও শুরু করেনি। সেলুনের পেছনে ছোট্ট একটা কামরায় থাকে সে। একেবারে ঘুপচির মতো জায়গা। সম্ভবত কয়েকটা লিকারের পিপে আর জঞ্জালি থাকে ওখানে। আগে মাথায় না এলেও ব্যাপারটা চিন্তিত করে তুলল ওকে। অজানা এক অস্বস্তি বোধ করছে সারাক্ষণ। ব্যাপারটা কি গোলমেলে নয়? সবাই যার যার বসতি তৈরিতে ব্যস্ত। কারো কারো স্বপ্ন শুধু বাড়ি বা জমি নিয়েই সীমাবদ্ধ নয়, বরং ফসল আর গবাদি পশু নিয়েও ভাবছে। ওর বাবার কথাই ধরা যাক, জমিতে ফসল ফলানোর চিন্তা ভাবনা করছে টেড হেডলিন। নিজের পরিকল্পনার কথা স্বউৎসাহে বলে বেড়াচ্ছে। পরদিন সকালে ডরোথি হঠাৎ করেই আবিষ্কার করলো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না ল্যামসনকে। এমনকি কালো মেয়ারটাও উধাও হয়ে গেছে।
কোথাও গেছে বোধহয়। দুপুরের পর রাস্তায় দেখা গেল তাকে শহরের দিকে আসছে। পেছনে 6টা ওয়াগন, নানা পত্রে বোঝাই। স্টোরার সেলুনের সামনে এসে থামল ওয়াগন। দূর থেকে ডরথিকে দেখতে পেল ল্যামসন। হাঁটুর গুঁতোয় ঘোড়াকে আগে বাড়ালো সে। হেডলিনদের বাড়ির সামনে চলে এলো। দেখেছ? স্মিথ হাসার সময় একটা হাত নাড়ল সে। সাপ্লাই নিয়ে এসেছি, পুরো 1 বছরের সাপ্লাই। আরও যদি দরকার হয় ফোর্টে লোক পাঠিয়ে আনিয়ে নেব। তার মানে ফোর্টে আগে থেকে ফরমাশ দিয়ে রেখেছিলে তুমি? জানতে চাইল ডরথি। বেশ দূরদর্শী লোক তুমি, মিস্টার ল্যামসন। স্মিথ হাসি ধরে রাখল ল্যামসন, তবে ভেতরে ভেতরে কিছুটা হলেও বিব্রত বোধ করছে। ব্যাপারটা আসলে অন্যরকম। শুরুতে ভেবেছিল ক্যালিফোর্নিয়ার মাইনিং ক্যাম্পে বেচে দেব এসব। এখন যখন এখানেই শহর তৈরি হয়ে গেছে, ক্যালিফোর্নিয়ায় পাঠাবো কেন? খুঁতখুঁতে ভাবটা গেল না। মোটেও নিশ্চিন্ত হতে পারল না ডরথি। যদিও স্যাম ল্যামসনের ব্যাখ্যার মধ্যে কোনো খুঁত নেই। প্রায় সারাটা দিন কাজের ফাঁকে অসংখ্যবার মনে ঘুরপাক খেল ব্যাপারটা। কোথায় না জানি একটা ফাঁক রয়ে গেছে, ধরতে পারছে না। আবার এমন কিছু চোখে পড়ছে না যা থেকে সন্দেহ নিরসন হতে পারে, কিংবা ধারণাটা আরও পাকা হতে পারে। কেবলই মনে হচ্ছে এই সাপ্লাইয়ের ব্যাপারে কোনো গোলমাল আছে। স্যাম ল্যামসন মাল ভরা ওয়াগন নিয়ে আসায় এতটা অস্থির বোধ করছে কেন? ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে ওয়াগন নিয়ে যাত্রা করবে কেউ, এতে অস্বাভাবিকতার কি রয়েছে? ঝর্নার ধারে প্যাট গ্যাভিনের সঙ্গে দেখা হলো ওর। পানি নিতে এসেছে সে। ডরথির উদ্দেশ্যে ক্ষীণ হাসল। হ্যাট সরিয়ে দিয়ে কপালের ঘাম মুছল। প্রচুর কাজ, তাই না ম্যাম? তোমার বাবা বোধহয় শিগগিরই লাঙ্গল চালাবে জমিতে। আমরা কেউ শুরু করার আগেই জমিতে বীজ বুনে ফেলবে সে। জবাবে স্মিথ হাসল ডরথি। তারপর আচমকা জানতে চাইল, আচ্ছা প্যাট, তুমি কি জানো ক্যালিফোর্নিয়ার খনিগুলোতে কিভাবে সাপ্লাই পাঠানো হয়? ঝুঁকে পাত্রে পানি ভরছিল গ্যাভিন। সে অবস্থায় ফিরে তাকালো ডরথির দিকে। খানিকটা বিভ্রান্ত দেখাচ্ছে তাকে। কেন জাহাজে করে? সমুদ্রপথেই খরচা কম পড়ে। হঠাৎ এ কথা জানতে চাইলে যে? কোনো ব্যাপারে দুশ্চিন্তা করছো? ঠিক তা নয়। দুপুরে ওয়াগনগুলো আসার পর থেকে ভাবছি। ল্যামসন বলল সাপ্লাই ওয়াগনগুলো নাকি ক্যালিফোর্নিয়ায় পাঠানোর ইচ্ছে ছিল ওর, কিন্তু হাতের নাগালে যেহেতু বাজার আমাদের শহরটা রয়েছে, তাই সিদ্ধান্ত পাল্টে এখানে নিয়ে এসেছে। সমুদ্র পথেই যদি ক্যালিফোর্নিয়ায় সাপ্লাই পাঠাতে খরচা কম হয়, তাহলে এভাবে ওয়াগনে করে পাঠাচ্ছিল কেন? কি জানি, হয়তো অনেক টাকার ব্যাপার। পানি ভরা পাত্র তুলে নিয়ে 2 পা এগোলো গ্যাভিন। একটা কাঁধ নাচিয়ে শ্রাক করল। আজব ব্যাপার তো। তবে আসল কারণ যাই হোক, সেটা ল্যামসনই ভালো জানে। ডরথি আশঙ্কা করেছিল ড্যান স্পেন্সারের পক্ষ থেকে হয়তো ঝামেলা হবে, কিন্তু এমন কিছুই ঘটল না। শহরের ধারে কাছে কোনো রাইডারকে দেখা গেল না, যদিও গভীর উপত্যকায় 2-1 রাইডারকে ঘোরাফেরা করতে দেখা গেল শুধু। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে স্যাম ল্যামসনের কথাই ঠিক। গন্ডগোল এড়িয়ে যাবে স্পেন্সার, ওদের সঙ্গে ঝামেলা করার সাহস করবে না। তারপরও শহরের কাজকর্মে ছন্দপতন ঘটেছে। একটা ওয়াগনে কিছু লিকার নিয়ে এসেছে স্যাম ল্যামসন। বেশ কয়েকজন দিনের বেশিরভাগ সময় সেলুনের আশেপাশে ঘোরাঘুরি করছে। প্রতি সন্ধ্যায় ওখানে চলে যায় মার্টি থাচার। যদিও দিনের বেলায় নিজের জায়গায় কাজ করে, অন্য কেউ না থাকলেও
সেলুনের কাছাকাছি থাকে সাই ড্রেনান, এমনকি তার নিজস্ব লোকজন থাকলেও। ড্যান হোয়াইটের স্টোরের জন্য সাপ্লাই নিয়ে আসা লোকগুলো শহর ছেড়ে যায়নি, বরং এখানেই কাজ নিয়েছে কেউ কেউ। অন্যরা সেফ ঘোরাঘুরি করছে, কিছু না করলেও সর্বক্ষণ অস্ত্র থাকছে ওদের কাছে। একজন বারটেন্ডার হিসেবে কাজ নিয়েছে। কাজের চাপে বাইরে বেরোনোর সুযোগ পেল না ডরথি। বাড়ির মধ্যে ব্যস্ত থাকতে হলো ওকে। মাঝে মধ্যে হয়তো দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছে। ক্রমশ গজিয়ে ওঠা বাড়ির কাঠামোগুলো দেখেছে বিষণ্ণ দৃষ্টিতে। খুব দ্রুত গড়ে উঠছে পপলার টাউন। অজান্তে দৃষ্টি চলে যায় পপলার ক্যানিয়ন বরাবর, নির্দিষ্ট একটা টেইলের দিকে। এই টেইল ধরে পপলার ক্যানিয়নে এসেছিল ওরা। কি দেখতে চাইছে নিজের কাছেও স্বীকার করতে অনিচ্ছুক ডরথি। স্টিল ডাস্ট স্ট্যালিয়ন কিংবা ওটার নিঃসঙ্গ সওয়ারিকে দেখতে পাবে? কোথায় গেছে এর ক্রেমার? পশ্চিমে যাবে না সে, নিজের কানেই শুনেছে ও। তাহলে কোথায় গেল? বাইরে ঘোড়ার খুরের শব্দ হতে দোরগোড়ায় এসে দাঁড়ালো ডরথি। জেন গাভিন এসেছে, প্যাট গাভিনের মেয়ে। বাপের মতোই শক্ত ধাতের মেয়ে জেন, সাহসী এবং ধৈর্যশীল। ডরথি, চলো চারপাশে চক্কর দিয়ে আসি। সারাদিন বসে থাকতে থাকতে পায়ে খিল ধরে গেছে আমার, এভাবে টিকতে পারবো না। সানন্দে রাজি হয়ে গেল ও। মিনিট কয়েকের মধ্যে শহর ছাড়িয়ে পেইরিতে চলে এলো ওরা। ক্যানিয়নের দিকে এগোলো। সাই ডেনানকে খেয়াল করেছ? আচমকা জানতে চাইল জেন। কিভাবে মেয়েদের দিকে তাকায় লোকটা? দেখেই গা ঘিন ঘিন করে আমার। আমি তো শুনেছি লোকটা একজন বন্দুকবাজ। কোনো সন্দেহ নেই। হাসি খুশি জেন। গ্যাভিনের মুখে আনন্দের ছাপ। মোটামুটি সুন্দরী বলা চলে ওকে। বাবা তো ওকে দেখতেই পারে না। বুঝি না ওকে এত পাত্তা দেয় কেন স্যাম ল্যামসন। পপলার ক্যানিয়নের মুখের কাছাকাছি চলে এসেছে ওরা। আচমকাই ধারণাটা এলো ডরথির মাথায়। কোনো কিছু না বলে পুরনো ক্যাম্পের দিকে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল ও। দুলকি চালে ছুটল ঘোড়া দুটো। পপলারের শাড়ি পেরিয়ে খোলা জায়গায় চোখ পড়তে বিষাদ আর নিরাশায় ভরে গেল মনটা। এখানেও পাত্তা নেই এড ক্রেমারের। আরও মাইল খানেক এগোলো ওরা। আচমকা ঘোড়ার লাগাম টেনে ধরল জেন। আরে দেখো দেখো! আঙুল তুলে রুক্ষ মাটির উপর কিছু দাগ দেখালো ও। ক্যানিয়নের ভেতর থেকে বেরিয়ে এসেছে চাকার দাগ। আজব কাণ্ড! ক্যানিয়নে কারো ওয়াগান রাখার তো কথা নয়। দাগগুলো দেখলো ডরথি, তারপর ক্যানিয়নের দিকে তাকালো। প্রবেশপথটা সংকীর্ণ, রুক্ষ। চারপাশে ঝোপ আর গুল্ম জাতীয় গাছের ছড়াছড়ি প্রায় ঢেকে রেখেছে পথ। ঘোড়ার পেটে মৃদু খোঁচা দিল ও। ক্যানিয়নের একেবারে কাছাকাছি চলে গেল ঘোড়াটা। কাছ থেকে ট্র্যাকগুলো দেখার সুযোগ হলো এবার। মিনিট খানেকের মধ্যে স্পষ্ট হয়ে গেল ক্যানিয়ন থেকে বেরিয়ে এসেছে ওয়াগনগুলো, ভেতরে ঢোকেনি। চিন্তিত ভঙ্গিতে পাহাড়ের দিকে তাকালো ডরথি, তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে পিছু পিছু আসা জেন গ্যাভিনের দিকে ফিরল। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে জেন, তবে নিজ থেকে কিছু জানতে চাইল না, বরং নীরবে অনুসরণ করল ডরথিকে। ওয়াগনের ট্র্যাক অনুসরণ করে নিজেদের টেইলে ফিরে এলো ওরা। বেশ পুরনো ট্র্যাক। ব্যাপারটা কি ডরথি? বিস্মিত স্বরে জানতে চাইল জেন। ভুরু কুঁচকে আছে ওর। কোনো সমস্যা? ঠিক জানি না। আমরা যখন প্রথম এসেছিলাম স্পষ্ট মনে আছে এখানে কোনো ট্র্যাক ছিল না, অথচ নিজের চোখেই দেখলে ক্যানিয়ন থেকে ওয়াগনগুলো বেরিয়ে এসেছে। বিস্ফারিত হলো জেনের চোখজোড়া। বলতে চাইছো এগুলো ল্যামসনের সাপ্লাই ওয়াগনের দাগ? তার মানে ভিন্ন কোনো টেইল ধরে
আগেই ওগুলো নিয়ে এসেছিল সে? ডরথি অবশ্য ভিন্নভাবে চিন্তা করছে, কিন্তু জেনের প্রশ্নের উত্তরে মাথা নাড়ল। এ ব্যাপারে কাউকে কিছু বলো না। ফিরতি পথে এগুলো মনে মনে ক্যানিয়নের ভেতরে জায়গাটার কথা ভাবছে। ঝোপঝাড় আর নিরেট দেয়াল দেখে যা মনে হয়েছে খুব বেশি জায়গা নেই। সুনির্দিষ্ট টেইল না থাকারই কথা, কিন্তু গোপন কোনো টেইল যদি থেকে থাকে, কোথায় গেছে সেটা? যদি উত্তরে ওভারল্যান্ড টেইলের সঙ্গে মিশে গিয়ে থাকে, ঘুরুপথ বলে অনেক দূরত্ব পেরিয়ে আসতে হয়েছে ওয়াগনগুলোকে। ওরা যে টেইল ধরে এসেছে তার তুলনায় অন্তত দ্বিগুণ পথ পাড়ি দিয়েছে। এবড়ো খেবড়ো আর রুক্ষ পথ, এর চেয়ে কঠিন কোনো টেইল চোখে পড়েনি ওর। আচমকা চিন্তাটা খেলে গেল মাথায়। নির্ঘাত ওয়াগনগুলো আগে থেকে এনে রাখা হয়েছিল ক্যানিয়নের ভেতরে, গোপন কোনো জায়গায় লুকিয়ে রেখেছিল কেউ। কিন্তু কেন রেখেছে? কাদের অপেক্ষায়? নতুন একটা শহরের পত্তনের অপেক্ষায়? চিন্তাটা ভালোই এগোচ্ছিল, কিন্তু শহরের প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে ধারণাটা অবাস্তব মনে হলো ডরথির কাছে। মাত্র কয়েক ঘন্টা আগেও কেউ জানতো না যে এখানে কোনো শহরের পত্তন হবে। কারোরই জানা থাকার কথা নয়, কেবল স্যাম ল্যামসন ছাড়া। থালার মতো বিছিয়ে থাকা চড়াই ধরে এগোচ্ছে ওরা। সবুজ ঘাসে ভরা পুরো উপত্যকা, নিটোল সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশে। পাহাড়ের কোলে ব্লু বনেট আর লাইলাকের ঝাড়। দূরে ক্লিফের দেয়ালে রোদ ঠিকরাচ্ছে, নগ্ন কিনারা বেরিয়ে আছে বাতাসে। পাহাড়ের খাঁজকাটা চূড়া আকাশ ছুঁয়েছে প্রায়। বিস্তীর্ণ পাহাড়ি ঢালে দীর্ঘ গাছের সারি, এল্ডার বার্চ, মাঝে মধ্যে লজপোল পাইনের সুচালো মাথা উকি দিচ্ছে। একেবারে নিচু ড্রয়ে অ্যাসপেন, মেহগনি আর হথর্নের সারি। ঘন গাছের মাঝখান দিয়ে এগোচ্ছে ওরা। বনের কিনারার দিকে পপলারের সারি। কাছাকাছি আসতে দূর থেকে এক ঘোড়সওয়ারকে দেখতে পেল। প্রায় একই সঙ্গে লোকটাকে দেখতে পেল দুজন। লোকটার ভঙ্গির মধ্যে এমন কিছু ছিল যে সঙ্গে সঙ্গে লাগাম টেনে ধরল ওরা। লোকটাকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না কারো। ডরথি, নিচু স্বরে বিস্ময় প্রকাশ করল জেন। ওই লোকটাই সাই ড্রেনান। চুপ করো, নইলে আমাদের কথা শুনে ফেলবে সে। নিঃশ্বাস আটকে রেখেছে ডরথি। আচমকা শীতল একটা অনুভূতি হলো ওর। সাই ড্রেনান ওদের এখানে দেখতে পেলে পরিণামে কি হবে ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠল। সঙ্গে জেন গ্যাভিন আছে বটে, তারপরও দো আসলার মুখোমুখি হওয়ার চিন্তা ভয় ধরিয়ে দিচ্ছে মনে। যদিও ওদের উপস্থিতির ব্যাপারে মোটেও সচেতন নয় ড্রেনান। সম্ভবত কাউকে আশাও করছে না। ধীর গতিতে রাইড করছে সে, বড়জোর 50 গজ দূরে, হাতে রাইফেল। লোকটার দৃষ্টি সেটে আছে নিচের উপত্যকায়। কিছু একটা দেখছে তীক্ষ্ণ মনোযোগের সঙ্গে। জিনিসটা ওদের দৃষ্টিসীমার বাইরে। চলার মধ্যেই স্যাডল ছাড়ল সে। উপত্যকার কিনারে চলে গেল হালকা পায়ে। বিচ্ছিন্ন কয়েকটা নুড়ি পাথর আর বোল্ডার রয়েছে ওখানে। তারই একটার আড়ালে গিয়ে অবস্থান নিল ড্রেনান। রাইফেল তুলে নিশানা করল সে, এবং সেকেন্ড কয়েক পর ট্রিগার টেনে দিল। টাস! কাকে গুলি করল লোকটা? ফিসফিস করে জানতে চাইল জেন। শিকার করছে? কিভাবে বলবো? সম্ভবত হরিণ শিকার করছে। যাকগে, চলো ফেরা যাক। ঘোড়ার মুখ ঘুরিয়ে ঘুরপথে ক্যাম্পের দিকে এগোলো ওরা। আশপাশে গাছ থাকায় আড়াল পেতে সমস্যা হলো না।
50 গজ দূরে আসার পর কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করল ডরথি। ভাগ্যিস ওদের দেখতে পায়নি সাইডান। চিন্তাটা মুহূর্তের জন্য বিমুগ্ধ করে তুলল ওকে। এত ভয় পাওয়ার কি আছে? অযথাই আশঙ্কা করছে ও। ড্রেনান নিঃসন্দেহ ভীতিকর একটা চরিত্র, কিন্তু তাকে স্বীকার করতে দেখার মধ্যে ভয়ের কি আছে? হিসেবটা মিলবে না। যুক্তিতর্ক দিয়ে ড্রেনানের উপস্থিতির সঙ্গে ওদের আশঙ্কার মিল খুঁজে পাওয়া যাবে না, জানে ডরথি। 4 পরের দিনের প্রায় পুরো সময় ক্যানিয়ন থেকে বের হওয়া ওয়াগনের টেইল নিয়ে আকাশ পাতাল ভাবল ডরথি হেডলিন। বেশ কয়েকবার বাবার সঙ্গে এ নিয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু টেড হেডলিন বাড়ি তৈরির ব্যাপারে এতটা মনোযোগী যে অন্য কোনো দিকে খেয়ালই করছে না। বাবাকে বিরক্ত করার ইচ্ছে হয়নি ওর। বিকেলে ওদের বাড়ি এলো লিও কারভার। রেইলে ঘোড়া বেঁধে ভেতরে ঢুকলো সে। হাউডি ডরথি, দেখা হয় ভালোই হলো। জেনের সঙ্গে একটা পার্টি দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল। পিট লাস্কারের বাসির সঙ্গে নাচ হলে কেমন জমবে? সবাই কাজ নিয়ে এত ব্যস্ত যে অন্য কিছু ভাবার ফুরসত পাচ্ছে না। খানিকটা চাঙ্গা হওয়ার সুযোগ পেলে মন্দ হবে না বোধহয়, কি বলো? চমৎকার হবে লিও, একমত হলো ডরথি। তারপর হঠাৎ জানতে চাইল, আচ্ছা, জেন কি ওয়াগন টেইলের কথা কিছু বলেছে তোমাকে? তীক্ষ্ণ হয়ে গেল কারভারের নীল চোখ জোড়া। চিন্তিত ভঙ্গিতে কালো চুলে আঙুল চালালো সে। হ্যাঁ, বলেছে। সব শুনে তোমার কি মনে হয়েছে? আমি নিশ্চিত যে ওয়াগনগুলো আগে থেকে এনে রাখা হয়েছিল। সেফ আমাদের আসার অপেক্ষায় ছিল যেন। মনে হচ্ছে ওয়াগনের মালিক ঠিকই জানতো যে এখানে থামবো আমরা। স্যামের কথা বলছো তো? কিন্তু এসব করে ওর লাভ কি? আমরা যে এখানে আসবো সেটা তো ওর জানা থাকার কথা নয়। তোমার ধারণা যদি সত্যি হয়ে থাকে, অর্থাৎ আগে থেকে যদি সাপ্লাই এনে রাখেও, আমি এর মধ্যে কোনো অসুবিধে দেখতে পাচ্ছি না। জায়গাটা দারুণ, এটা তো অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, জায়গাটা সত্যি সুন্দর, কিন্তু তারপরেও কেন যেন ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছে না আমার। প্যাট গ্যাভিন আর হিউ টেলরের সঙ্গে বাপকে দেখতে পেল ডরথি। শহর থেকে আসছে। বরাবরের মতো চওড়া হাসি লেগে আছে টেলরের মুখে। ভুরু কুচকে দুজনকে দেখল সে। তারপর কারভারের প্রশস্ত কাঁধে আদুরে চাপ্পড় মারল। দুজনে মিলে পরিকল্পনা করছো নাকি? শুনলাম নাচের পার্টি দিচ্ছ। প্রশ্নটা ঠিক কার উদ্দেশ্যে করেছে সে পরিষ্কার বোঝা গেল না, তবে উত্তরটা ওর কাছ থেকে প্রত্যাশা করছে। হিউ টেলরের জিজ্ঞাসু দৃষ্টি দেখে তাই ধরে নিল ডরথি, কিন্তু উত্তর দেয়া হলো না ওর। আচমকা খুরের তীক্ষ্ণ শব্দে মনোযোগ সরে গেল সবার। চোখ তুলে তাকাতে ক্যানিয়নের টেইলে 3 জন ঘোড়সওয়ারকে দেখতে পেল ডরথি। তীব্র বেগে বাঘ ঘুরল ওরা। বাড়ির সামনে 4 জনের দলটাকে দেখতে পেয়ে গতি কমালো। কাছাকাছি আসতে চেহারা দেখতে পেল ডরথি। 3 অশ্বারোহীর একজন রেড কালাহান। গতকাল ওদের সঙ্গে দেখা করতে এসেছিল সে। আরেকজন নিঃশ্বাস আটকে এলো রুথের। এড ক্রেমার। হাউডি, চেঁচিয়ে শুভেচ্ছা জানালো রেড, তবে বিরস মুখে। দ্রুত সবার উপর চোখ বোলালো সে। হিউ টেলরকে চিনতে পারল। এদিকে কম বয়সী এক যুবককে দেখেছ কেউ? 20-21 হবে বয়স। একটা বেঘোড়ায় রাইড করছিল। না, আসলে খেয়াল করিনি। নিরুত্তাপ জবাব দিল টেলর। ব্যাপার কি? ছেলেটার নাম ওয়েস বার্নেট, আমাদের ক্রু। গতকাল দলছুট গরু পাঞ্চিং করার জন্য এদিকে এসেছিল। সন্ধ্যের মধ্যে বাথানে ফেরার কথা ছিল।
কথা, কিন্তু পাত্তাও নেই ওর। ভাবলাম কোনো বিপদে পড়েছে নাকি। উহু, দেখিনি ওকে, জানালো হেডলিন। তোমার ব্যাপারটা কি, এড? সহাস্যে এডের উদ্দেশ্যে জানতে চাইল লিও কারভার। আমরা তো ভেবেছি তল্লাট ছেড়ে চলে গেছো। এদের সঙ্গে তোমার আবার কোন চুলোর সম্পর্ক? পাল্টা উজ্জ্বল স্বতঃস্ফূর্ত হাসি উপহার দিল এড। ড্যান স্পেন্সারের হয়ে কাজ করি আমি। এখান থেকে সরাসরি ওর বাথানে গিয়েছিলাম। কি মনে করে বার্নেটকে খুঁজতে ঠিক এখানেই এসেছ? জানতে চাইল প্যাট গ্যাভিন। গম্ভীর দেখাচ্ছে তাকে। সত্যি কি এদিকে এসেছিল সে? সত্যি বলতে কি, জবাব এলো রেড কালাহানের কাছ থেকে। এখান থেকে কিছুটা উত্তর পূবে কাজ করছিল। জায়গাটা বেশ রুক্ষ, শুধু একটা ক্যানিয়নে ঘাস বা পানি রয়েছে। তৃতীয় লোকটা ছোটোখাটো, গাট্টা কঠিন মানুষ। এত ভনিতা করছো কেন, রেড? নিষ্প্রিয় স্বরে অসন্তোষ প্রকাশ করলো সে। যা বলার সরাসরি বলে ফেলো। ঠিক আছে হাঞ্চ, বলছি ওদের। ঘাড় ফিরিয়ে সঙ্গীর দিকে তাকালো সে। কিছুটা বিব্রত বোধ করলেও চেপে গেল। চোখ নামিয়ে বাড়ির সামনে ছোটোখাটো জটলার দিকে তাকালো। কি জানো, গতকাল সূর্যাস্তের পর বাথানে ফিরে গেছে বার্নেটের ঘোড়া। স্যাডলে রক্ত লেগেছিল। ঘোড়াটাকে ব্যাক ট্র্যাক করে ওয়েসকে খুঁজে পেয়েছি আমরা। খোলা যে উপত্যকার কথা বলছিলাম, ওখানেই পেয়েছি ওকে মৃত। পিঠে গুলি করা হয়েছে ওকে। শুধু এতেই ক্লান্ত হয়নি খুনি। ওয়েস ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর কাছে চলে গিয়েছিল লোকটা। ওর বুকে ছুরি চালিয়ে নিশ্চিত হয়েছে। ড্যানান বিস্ফারিত হলো ডরথির চোখ। চোখের কোণ দিয়ে দেখতে পেল ওর দিকে তাকিয়ে আছে লিও কারভার। ফ্যাকাশে দেখাচ্ছে তার মুখ। গতকালের ঘটনাটাকে দুর্বোধ্য মনে হচ্ছিল, অথচ এখন একেবারে পরিষ্কার সব কিছু। সাই ড্যানানকে গুলি করতে দেখেছে ও। নীরব হয়ে গেল সবাই। স্থির দৃষ্টিতে 3 অতিথিকে দেখছে ওরা। শেষ পর্যন্ত এড ক্রেমারই নীরবতা ভাঙল। ব্যাপারটা নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে। তীক্ষ্ণ কিন্তু নিচু স্বরে বলল সে। ওদের মতো ঘনিষ্ঠভাবে ছেলেটাকে চিনতাম না আমি, তবে যতটা চিনেছি নিশ্চিত বলতে পারি সত্যিই ভালো ছেলে ছিল ও। ওকে নিষ্ঠুরভাবে কাপুরুষের মতো পেছন থেকে খুন করা হয়েছে। ঝামেলা হলে এখন কেউই ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের কাছে এসেছ কেন? প্রতিবাদ করল হিউ টেলর। তুমি কি মনে করো আমরাই? করাকরির কিছু নেই। অধৈর্য কর্কশ স্বরে বাধা দিল হ্যান্স কোবান। নিশ্চিত জানি আমরা। পাহাড় থেকে এদিকে এসেছে এমন সব ট্র্যাক খুঁটিয়ে দেখেছি আমরা। 3 জন রাইডার এসেছে এখানে। 3 জনই কয়েক ঘন্টা আগে পাহাড়ে গিয়েছিল। ওয়েস ছেলেটা আমার সঙ্গে থাকতো। একসঙ্গে রাইড করতাম আমরা। দোষী লোকটাকে অন্তত আমি ছেড়ে দেব না। ঘুরে দাঁড়াও। শীতল এবং তীক্ষ্ণ স্বরের নির্দেশ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো 3 রাইডার। 20 কদম দূরে দাঁড়ানো সাই ড্রেনানকে দেখতে পেল ওরা। পা ফাঁক করে দাঁড়িয়ে আছে সে। কোমরে নিচু করে বাঁধা জোড়া পিস্তল। মুখ নির্বিকার, নীল চোখে চাপা বিদ্বেষ। ড্রেনানের দুপাশে আরো 2 জন করে অবস্থান নিয়েছে। প্রত্যেকের হাতে শটগান। 2 জন স্যাম ল্যামসনের সাপ্লাই ওয়াগনের সঙ্গে আমদানি করা ক্রু। অন্যরা মার্টি থাসার আর জনি গারেট। এদের ঠিক পেছনে কিছুটা এক পাশে দাঁড়িয়ে আছে স্যাম ল্যামসন। নিচু করে বাঁধা জোড়া পিস্তল ঝুলছে তার উরুতে। জলদি কেটে পড়ো এখান থেকে, কর্কশ স্বরে নির্দেশ দিল ল্যামসন। জলদি কেটে পড়ো এখান থেকে, কর্কশ স্বরে নির্দেশ দিল ল্যামসন।
ফের ঝামেলা করার ইচ্ছে নিয়ে এসো না। প্রথম থেকে ঝামেলা পাকাতে চাইছো তোমরা। ছুতো খুঁজছো যাতে আমাদের এখান থেকে তাড়াতে পারো, কিন্তু এত সহজে হবে না। স্রেফ নিরীহ মানুষ আমরা, কারো সাথে পাছে নেই বটে, তবে প্রয়োজনে কঠিন হতেও জানি। যাকগে, ফালতু পেঁচাল না পেরে মানে মানে কেটে পড়ো। এবার এডের দিকে ফিরল সে, তীক্ষ্ণ দৃষ্টি এফোর ওফোর করে দিল ওকে। তোমাকে বলছি ক্রেমার, বিদ্রুপ বা বিদ্বেষের চেয়ে বরং লামসনের কণ্ঠে চাপা আক্রোশই প্রকাশ পেল বেশি। তুমি একটা বেঈমান, সারাটা পথ আমাদের সঙ্গে এসেছো, অথচ এখন যোগ দিয়েছ ওদের দলে। আমার তো ধারণা সব ঝামেলার মূলে আসলে তুমি। তোমাদের কোনো ক্রু যদি খুন হয়ে থাকে, তাহলে সবার আগে তোমার টেইল খুঁটিয়ে দেখা উচিত। যাও, এবার ভাগো এখান থেকে সবাই। ভুল করছো লামসন, শান্ত স্বরে বলল এড। বিন্দুমাত্র বিকার নেই মুখে। সবার সামনে বলছি কথাগুলো। আঙুল তুলে বাড়ির সামনের জটলার দিকে ইঙ্গিত করল। ড্যান স্পেন্সার মানুষটা যেমনই হোক, তোমাদের ব্যাপারে কিছুটা হলেও ছাড় দিতে চেয়েছিল। ও জানে তোমাদের দেখা দেখে আরও লোক আসবে, থাকতে চাইবে এখানে, তারপরও তোমাদের থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমার অনুরোধ রোধে রাজি হয়েছিল সে, সেজন্যই তাড়ায়নি তোমাদের। কিন্তু এখন দেখা যাচ্ছে সেদে দাবরানি খেতে চাইছো তোমরা। তোমার অনুরোধে রাজি হয়েছে সে? তাচ্ছিল্য প্রকাশ পেল লামসনের বিস্মিত স্বরে। আমাদের হয়ে ওকে অনুরোধ করেছ তুমি? চালচুলোহীন সামান্য এক ভবঘুরে। এডের দিকে চলে গেল রেড কালাহানের দৃষ্টি। কি যেন বলতে চেয়েছিল সে, কিন্তু একটা হাত তুলে তাকে থামিয়ে দিল এড। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা লামসন, শান্ত স্বরে বললেও বিন্দুমাত্র আপোষের সুর নেই ওর কণ্ঠে। তবে ওই লোকটাকে চাই আমরা। আগামীকাল সূর্য অস্তের আগেই ওয়েস বার্নেটের খুনিকে আমাদের হাতে তুলে দেবে। শেষটায় যদি না দাও, তাহলে আবার আসবো আমরা এবং নিজেরাই ওই লোকটাকে খুঁজে বের করব। আচমকা ঘোড়া ঘুরিয়ে নিল ওরা, তারপর ফিরতি পথ ধরল। একই সঙ্গে ঘুরে দাঁড়ালো সাই ড্যানান। খপ করে এক সঙ্গীর হাত থেকে শটগান তুলে নিল। ভাওতাবাজি আর জায়গা পেল না। সরসে বিড়বিড় করলো সে, মজা দেখাচ্ছি ওকে। সামলে নাও, শীতল স্বরে নির্দেশ দিল প্যাট গ্যাভিন। সিক্স শুটারের নল উঁচিয়ে ধরেছে সাই ড্যানানের দিকে। কাউকে পেছন থেকে গুলি করি না আমরা। কেউ গুলি করছে এই দৃশ্য দেখতে অভ্যস্ত নই। স্থির দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। সাই ড্যানানের চোখে খুনের নেশা। স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটা পছন্দ হয়নি তার, এবং এখন থেকে প্যাট গ্যাভিনকে ঘৃণা করবে সে। স্যাম লামসনের গম্ভীর নিচু স্বরে নিরস্ত হলো গানম্যান। হয়েছে সাই, শটগানটা নামিয়ে রাখো, যেতে দাও ওদের। তারপর চারপাশে চকিত দৃষ্টি চালালো সে। আজ রাতে সেলুনে একটা মিটিং হবে, জরুরি কিছু বিষয়ে আলোচনা করব। সময় মতো চলে এসো সবাই। একে একে চলে গেল সবাই। ল্যামসনকে অনুসরণ করে শহরের দিকে গেল সাই ড্যানান আর তার লোকেরা। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল টেড হেডলিন। আনমনে মাথা নাড়ল। বিপদ। সব কিছু আসলে ওই ক্রেমারের জন্যে ঘটেছে। ওকে টেইলের পাশে রেখে আসলে ভালো ওকে টেইলের পাশে রেখে আসলে ভালো হতো। মরে পচে যেত এতদিনে। শুধু শুধু এডের দোষ দিচ্ছ তুমি বাবা, প্রতিবাদ করলো ডরথি। আমি অন্তত মনে করি ঠিকই বলেছে ওরা। সাই ড্যানানকে গুলি করতে দেখেছি জেন আর আমি। তিনজনের ট্র্যাকের কথা বলেছে না? দুজনের ট্র্যাক আমাদের, তৃতীয় লোকটা হচ্ছে সাই ড্যানান। ও যখন গুলি করছিল, বড়জোর 50 গজ দূরে ছিলাম আমরা। কাকে গুলি করেছে দেখতে পাইনি বটে, কিন্তু আমরা নিশ্চিত যে
ওয়েস বার্নেটকেই গুলি করেছে সে। ফ্যাকাশে হয়ে গেল হেডলিনের মুখ। তুই নিশ্চিত ডরথি? কাপা স্বরে জানতে চাইল। ঠিক দেখেছিস? নিশ্চয়। তাহলে অবশ্যই সাইডানানকে ধরিয়ে দেয়া উচিত, ধীরে ধীরে বলল সে। খুন করলে শাস্তি পাওয়া উচিত, সে যেই হোক। বিশেষ করে এভাবে কাপুরুষের মতো পেছন থেকে যদি গুলি করে থাকে। কথাটা শেষ না করে উঠে দাঁড়ালো হেডলিন। টেবিল থেকে হ্যাট তুলে নিল। ব্যাপারটা লামসনকে জানানো উচিত, ও নিশ্চয় জানে না এসব। হাত বাড়িয়ে বাপের কাঁধ চেপে ধরল ডরথি। ওহো, এমন কিছু করো না বাবা, আগে অন্যদের জানাও। গ্যাভিন বা টেলরকে বলো, ওরা যা ভালো বুঝবে তাই করবে না হয়। আমি সত্যিই ভয় পাচ্ছি। কিসের ভয়? বিভ্রান্ত দেখালো টেড হেডলিনকে। মেয়ের আপত্তির কারণ বুঝতে পারছে না। স্যাম ল্যামসনকে খুলে বললে ক্ষতি কি? দারুণ মানুষও। আসল ঘটনা জানতে পারলে নিশ্চয় নিজেই কিছু একটা করবে। একটু আগে এসব জানতো না সে, হয়তো সেজন্যেই কিছু বলেনি ড্যানানকে। এখন পরিস্থিতি অন্যরকম। মাথায় হ্যাট চাপিয়ে রাস্তায় বেরিয়ে এলো সে। শহরের দিকে এগোলো ইতস্তত ভাবে। কিন্তু দ্রুত তৈরি হচ্ছে শহরের বাড়িগুলো। দূর থেকে বিচ্ছিন্ন এবং কাঠামোহীন মনে হলেও সময়ে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে চিরি বৃদ্ধি হবে। বাপকে নিরস্ত্র করতে না পেরে ক্ষণিকের জন্যে নিজেকে অসহায় মনে হলো ডরথির। কি করবে বুঝতে পারল না। সামান্য দ্বিধার পর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো ও নিজের ঘোড়ার দিকে ছুটল। দ্রুত স্যাডলে চেপে ঘোড়া ছোটালো গ্যাভিনদের বাড়ির দিকে। আশা করছে প্যাট গ্যাভিন ছাড়াও হিউ টেলরকে পাবে ওখানে। অনুমান সঠিক হলো। তিনজনকেই টেবিলে দেখতে পেল ডরথি। দয়া করে আমার সঙ্গে এসো, সংক্ষেপে পরিস্থিতি ব্যাখ্যা করল ও। এখনই না গেলে হয়তো খারাপ কিছু ঘটে যাবে। সত্যি সত্যি ভয় পাচ্ছি আমি। দ্রুত কোনো বাক্য ব্যয় ছাড়াই উঠে পড়ল ওরা। কোমরে গানবেল জড়িয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। চেলন থেকে প্যাট গ্যাভিনের বাড়ি কয়েকশো গজ দূরের পথ। বেশি দেরি হলো না পৌঁছতে। মাত্র কয়েক মিনিট আগে এখানে পৌঁছেছে টেড হেডলিন। স্যাম, আমার মেয়ে আর জেন গ্যাভিন গতকাল ডেনানকে গুলি করতে দেখেছে, টেড হেডলিন বলছে তখন। আমার তো মনে হয় ওকে ড্যান স্পেন্সারের হাতে তুলে দেয়া উচিত। অযথা ঝামেলায় গিয়ে কী লাভ?